দুঃখজনক হলেও সত্য যে হাসিনার জন্ম এবং হাসিনা যদিও বাংলাদেশের নাগরিক, কিন্তু সে আপাদমস্তক তার পুরো 16টা বছর সে ভারতের পারপাস সার্ভ করেছে। অতএব রাজনাথ সিং এর বক্তব্য আমাদেরকে নতুন করে পুরোটা মিলায়ে পড়তে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রধানতম শত্রু হচ্ছে ভারত। আমরা এই যে তথাকথিত জঙ্গি নাটক যেটা দেখলাম, হুজি, শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই এবং 64টা জেলায় যে বোমা ফুটানো 2005 সালের একই দিনে, এরপরে হচ্ছে হোলি আর্টিজানের মামলা ঘটনাতে দেখলাম এই অস্ত্রের একটা বিশাল জায়গা কিন্তু আমরা মেড ইন ইন্ডিয়া দেখেছি। ককটেল থেকে শুরু করে যে সকল অস্ত্র তখন উদ্ধার করা হয়েছিল। অতএব বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য হেন কোনো কাজ নাই যা ভারত করে নাই। নিজেদের দেশের দিকে তাকাচ্ছেন না কেন? প্রত্যেক দিনে রাতে দেখতে পাচ্ছি মুসলমানদের ঘরে গিয়ে, খ্রিস্টানদের ঘরে গিয়ে কিভাবে নির্যাতন করে আগুনে পুড়ে মেরে ফেলছে। ফ্রিজে গরুর গোশত আছে এই জন্য মেরে ফেলছে। ন্যূনতম কোনো অধিকার নাই মাইনরিটিদের সেই রাষ্ট্রে। সেই রাষ্ট্রের লোকরা ব্যস্ত হচ্ছে মুসলমানদের, মানে এই বাংলাদেশে অথবা পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের সাথে কি করা হচ্ছে এটা নিয়ে। ইভেন গত বৃহস্পতিবারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী উত্তরপ্রদেশের লখনৌতে তাদের যে ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধান, সিনিয়র কমান্ডার যারা ছিলেন, প্রতিরক্ষা সচিব, এই ধরনের একটা বড় গ্যাদারিংয়ে উনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তার ভিতরে বাংলাদেশ সংশ্লিষ্ট ওনার 2-3টা মন্তব্য আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের চারপাশে কি ঘটছে সে ব্যাপারে যেন আমরা সবাই সজাগ থাকি। সশস্ত্র বাহিনীকে বলেছেন বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিতে ওখানে কি ঘটছে ওটার ব্যাপারে যেন তারা সজাগ থাকেন এবং যদি প্রয়োজন হয় একটা যুদ্ধ প্রস্তুতি যেন থাকে, এইরকম একটা মন্তব্য উনি করেছেন। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট যেটা দেখলাম সেখানে এটা এসছে। এখন দুই দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন তারা বোঝার চেষ্টা করছেন যে এটার মানে কি। প্রথম কথা হচ্ছে হিস্টোরিক্যালি ভারতীয় এস্টাবলিশমেন্ট কিন্তু খুব ভীরু একটা জাতি। ভারতের এস্টাবলিশমেন্ট, ভারতের প্রশাসন, ভারতের সশস্ত্র বাহিনী, তারা যদি হিস্টোরিক্যালি দেখেন 1962 সালের যুদ্ধ, 62 সালের যুদ্ধে তো চীনের কাছে খুব নির্লজ্জভাবে পরাজিত হয়েছে, 65 সালের যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে, যদিও তারা সেটা মানতে নারাজ যে তারা পাকিস্তানের যুদ্ধে পরাজিত হয়নি। তাদের একমাত্র সফলতা হচ্ছে তাদের এই 77 বছরের স্বাধীনতার ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে, সেটা হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সামান্য কিছু ভূমিকা পালন করেছে, যেটা তারা সফল হয়েছে। এছাড়া ভারতের মানে যুদ্ধ করবার যে সফলতার জায়গা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তারা যেটা করতে পারে, ভারতীয়দের একটা ভালো গুণের জায়গা হলো কৌটিল্যের যে গুণ। ছলে বলে কলে কৌশলে গিরিঙ্গিপনা করে শেখ হাসিনার মতো দানব তৈরি করা, বিভিন্ন দেশে দেশে সিকিমের লেন্দুবদর্জি তৈরি করা, তো কাশ্মীরের বিভিন্ন সময় দেখেছি আবদুল্লাহ টাইপের শাসকদেরকে প্রমোট করা, এই কাজগুলো তারা ভালোভাবে করেছে। বিভিন্ন সময় যুদ্ধ বাঁধানো, বিভিন্ন দেশের ভিতরে ঝামেলা তৈরি করা। আমরা এলটিটির ব্যাপারে দেখলাম যে শ্রীলঙ্কাতে তামিল যে বিদ্রোহ ছিল যেটাকে তারা অস্ত্র দিয়ে বহু বছর চালিয়ে নিয়েছে, এই কাজগুলো তারা করেছে। নেপালে রাজপরিবার এর বিরুদ্ধে রাজনীতি, মার্কসিস্ট সংগঠনগুলোকে ভাগ বাটোয়ারা করা, এগুলো তারা সাকসেসফুলি করেছে। পাকিস্তানের ভিতরে তেহরিকে তালেবান নামে তালেবানদের একটা অফশুট ক্রিয়েট করে তাদেরকে অস্ত্র দেওয়া, ওখানে মসজিদে, বিভিন্ন মাযহাবের মসজিদে এবং মন্দিরে অ্যাটাক করা, বেলুচিস্তানে বেলুচ জনগোষ্ঠীকে আর্ম দেওয়া, অস্ত্র তৈরি করে ওখানে উস্কানি দেওয়া, এই কাজগুলো তারা করেছে। কিন্তু ফ্রন্টলাইন যুদ্ধ করবার যে ইতিহাস, সেখানে ভারতের এস্টাবলিশমেন্টের ইন্ডিয়ানদের প্রাউড করবার মতো তেমন কোনো জিনিস নাই। এক্সেপ্ট আপনি ওই যে বলিউডের মুভি দেখলে মনে হবে যে ওখানে সবাই শুধু হিরো, আর বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে, পাকিস্তানিদেরকে দেখবেন ভিলেন আকারে ইয়ে করে আর কি, পোট্রে করে। বাট এক্সাক্ট রিয়ালিটি হচ্ছে সিম্পলি অপোজিট। আমরা এই যে তথাকথিত জঙ্গি নাটক যেটা দেখলাম, হুজি, শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই এবং 64টা জেলায় যে বোমা ফুটানো 2005 সালের একই দিনে, এরপরে হচ্ছে হোলি আর্টিজানের মামলা ঘটনাতে দেখলাম এই অস্ত্রের একটা বিশাল জায়গা কিন্তু আমরা মেড ইন ইন্ডিয়া দেখেছি। ককটেল থেকে শুরু করে যে সকল অস্ত্র তখন উদ্ধার করা হয়েছিল। অতএব বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য হেন কোনো কাজ নাই যা ভারত করে নাই। সন্তুল আরমার বাহিনী দেখেন, জনসংহতি সমিতি চিটাগং হিল ট্রাক্সে কি করেছে। এটার পলিটিক্যাল ফেলিওর আছে আওয়ামী লীগের প্রথম সরকারের, শেখ মুজিবের, কিন্তু এটাকে বাহিনী আকারে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশকে অস্থির করবার যে সশস্ত্র প্রচেষ্টা আমরা দেখেছি, এটা পুরোটা ভারতের নেতৃত্ব হয়েছে। কুকি চীন দেখেন, মিজোরামে ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে বাহিনী আকারে তৈরি করা এবং বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করা, এর প্রত্যেকটার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা কোনো না কোনো ফর্মে জড়িত। দুঃখজনক হলেও সত্য যে হাসিনার জন্ম এবং হাসিনা যদিও বাংলাদেশের নাগরিক, কিন্তু সে আপাদমস্তক তার পুরো 16টা বছর সে ভারতের পারপাস সার্ভ করেছে। অতএব রাজনাথ সিং এর বক্তব্য আমাদেরকে নতুন করে পুরোটা মিলায়ে পড়তে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রধানতম শত্রু হচ্ছে ভারত।
এটাই হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার শর্ত। অতএব যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টে, যে হাজার হাজার তরুণ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, যে লাখো তরুণ তরুণী আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদের প্রত্যেকের রক্ত এবং কোরবানির বদলে যেটা বাংলাদেশকে জানতে হবে যে আমার জাতীয় শত্রুকে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুকে, আমার জাতীয় স্বার্থের শত্রুকে, আমার এই রাষ্ট্রের বন্ধু কারা, শত্রু কারা, সেই জায়গাতে পরিষ্কার হতে হবে যে রাজনাথ সিং নতুন করে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা, এবং এটা আমাদের কাছে কোনো রকম লুকোচুরি করবার সুযোগ নাই, সেটা হচ্ছে ভারত। এটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হবেন। প্রধানতম বুঝ যেটা বাংলাদেশের নাগরিকদেরকে বুঝতে হবে যে আপনার শত্রু কারা, এরপরে বন্ধুর আলোচনা আসবে। তো সেই বাস্তবতাতে হচ্ছে রাজনাথ সিংয়ের এই বক্তব্যকে আমাদেরকে বিবেচনা করতে হবে, এবং চারপাশের ঘটনাগুলো যেগুলো ঘটছে এগুলো পরে দেখবেন যে এই 53 বছরের ভারতীয় যে বিভিন্ন উস্কানি, এর প্রত্যেকটা উস্কানির যে ফ্রেম আছে, এই ফ্রেমের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে। দেখেন, সীমান্তে স্বর্ণা দাস নামে একটা বাঙালি হিন্দু মেয়েকে বিএসএফ গুলি করে হত্যা করেছে গত 2-3 দিন আগে। 14 বছর বয়সী একটা মেয়ে, মৌলভীবাজার সীমান্তে। কিন্তু ভারতীয় পত্রিকাগুলোতে আমরা কি দেখলাম যে স্বর্ণা দাসকে হত্যা করেছে বিডিআর, আমাদের বিজিবি নাকি হত্যা করেছে নোম্যান্স ল্যান্ডে। তাদের এই মেয়েটাকে নাকি উদ্ধার করতে গেছে বিএসএফ। তো নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের নাগরিক উদ্ধার করতে আবার বিএসএফকে যেতে হবে কেন? বিএসএফ গেছে, লাশ আবার ভারতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হাসপাতালে মর্গে রেখেছে, প্রায় 2 দিন পরে এই লাশ ফেরত দিয়েছে বাংলাদেশকে। তাহলে এগুলো হচ্ছে প্রচ্ছন্ন উস্কানি, বাংলাদেশকে ডেলিভারেটলি উস্কানি দিচ্ছে। একটা হিন্দু মেয়েকে হত্যা করেছে, এটার মধ্য দিয়ে তারা ভারতীয় পত্রিকাগুলোতে বলার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, তারা পালিয়ে ভারতে যাবার চেষ্টা করছে নিরাপদ আশ্রয়ের জন্য, রিফিউজি হিসেবে ক্লেম করবার জন্য, অ্যাসাইলাম ক্লেম করবার জন্য। ইভেন পালিয়েও যেতেও দিচ্ছে না বিডিআর, বিজিবি। তারা নোম্যান্স ল্যান্ডে হত্যা করছে। নোম্যান্স ল্যান্ডে তো হত্যা করা নিষেধ, অস্ত্র ব্যবহার করা নিষেধ। তাহলে কি পরিমাণ এবং কোন লেভেলের একটা অ্যাগ্রাভেটেড মিথ্যাচার এই ভারতীয় বাহিনীগুলো করছে এবং ভারতের এই প্রোপাগান্ডা মেশিন করছে। এই যে টোটাল মাইনরিটি প্রোপাগান্ডার নামে যেটা চলছে, যেটা অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, বিজেপি, তারপরে হচ্ছে বিএসএফ, তারপরে আরএসএস, ইন্ডিয়ান টোটাল এস্টাবলিশমেন্টের যে মিথ্যাচারের ফোর্স আছে সেটা আমরা দেখলাম। এবং আমরা যে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে রেটিং হয় প্রোপাগান্ডা এবং মিথ্যাচারের, ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের, এটার হেডকোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন তৈরি হচ্ছে ভারতে। ইটস এ ফ্যাক্টস, আপনারা চেক করে দেখতে পারেন। তো সেই জায়গাতে বসে স্বর্ণা দাসের হত্যাকাণ্ড আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এটার প্রতিবাদ করেছি এবং আবারও করছি, ভবিষ্যতেও করব সীমান্ত হত্যার ব্যাপারে। কালকে না পরশু দেখলাম আপনার চিটাগংয়ের একটা মন্দিরে গণেশের মূর্তি, আপনার ফিরিঙ্গি কলোনি যেটা আছে চিটাগংয়ে, ওইটাতে ওই মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কিসের লক্ষণ এটা? এবং যেভাবে পোট্রে করা হচ্ছে এমন একটা ঘটনা যে এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী, তাদের মাধ্যমে বিএনপি, জামাত, ইসলামপন্থী শক্তিগুলো এখন এখান থেকে মাইনরিটিদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা মাইনরিটিদেরকে এখানে নিরাপদে থাকতে দিতে চায় না। এই গল্পগুলো যেগুলো আমরা 53 বছরে শুনে আসছি, ওয়ার অ্যান্ড টেররের ডিসকোর্সের সময় শুনেছি, সেই গল্পগুলো আবার শুনতে পাচ্ছি। এটার মাধ্যমে কি বলার চেষ্টা করছে? মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো জেঁকে বসেছে বাংলাদেশে, এই মিথ্যাচার। নিজেদের দেশের দিকে তাকাচ্ছেন না কেন? প্রত্যেক দিনে রাতে দেখতে পাচ্ছি মুসলমানদের ঘরে গিয়ে, খ্রিস্টানদের ঘরে গিয়ে কিভাবে নির্যাতন করে আগুনে পুড়ে মেরে ফেলছে। ফ্রিজে গরুর গোশত আছে এই জন্য মেরে ফেলছে। ন্যূনতম কোনো অধিকার নাই মাইনরিটিদের সেই রাষ্ট্রে। সেই রাষ্ট্রের লোকরা ব্যস্ত হচ্ছে মুসলমানদের, মানে এই বাংলাদেশে অথবা পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের সাথে কি করা হচ্ছে এটা নিয়ে। ইভেন হোয়াইট হাউসের সাথে কনভারসেশনে কি হয়েছে সেখানেও যে এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী আছে মোদি, যাকে বুচার অফ গুজরাট বলে, গুজরাটের কসাই, সে বলছে তো সে নাকি খুবই কনসার্ন, তার নিজের দেশের নাগরিকদেরকে নিয়ে সে কনসার্ন না, মাথা ব্যথা নাই। এখানে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এগুলো নিয়ে সে কনসার্ন। আমরা মনে করি এগুলো স্যাবোটাজের অংশ। এর প্রত্যেকটার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের আওয়ামী যে ফ্যাসিবাদী দালাল গোষ্ঠী আছে বাংলাদেশে, ছাত্রলীগ, যুবলীগের পালিয়ে থাকা অপরিচিত যে গুন্ডা পান্ডারা আছে, তারা এই কাজগুলো করছে স্যাবোটাজ করবার জন্য।